ম্যাট ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 9 ও 10। রাতের অন্ধকার ধীরে ধীরে আরো ঘন হয়ে এসেছে। ঘড়ির কাঁটা প্রায় 11টার ঘর সুই সুই। পুরো শহরটা অনেকটাই নিস্তব্ধ হয়ে গেলেও রাস্তায় গাড়ি চলাচল এখনো থামেনি। দূরে কোথাও গাড়ির হর্ন ভেসে আসছে, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছে। রুহিদের বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার হেডলাইটস নিভানো, শুধু রাস্তার লাইটে এসে পড়েছে তার গায়ে। গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রুহি, তার আম্মু আর আব্বু। রুহি শক্ত করে জড়িয়ে ধরে আছে তার আম্মুকে, যেন ছেড়ে দিলেই সব শেষ হয়ে যাবে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, চোখ দুটো ফুলে গেছে কান্নায়। বারবার মাথা নাড়ছে, যেতে ইচ্ছে করছে না তার, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করছে। তার আম্মুও চোখের পানি আটকাতে পারছেন না, তবুও মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন। কাঁদিস না মা, আল্লাহ সব ঠিক করে দিবেন। ঠিক তখনই রুহির আব্বু ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি মেয়ের মাথায় হাত রেখে নিচু গলায় বললেন, নিজেকে শক্ত কর রুহি। তারপর চারপাশে একবার তাকিয়ে আরও নিচু স্বরে বলেন, আমরা তোর ভালো চাই। ওই বদমাসটার হাত থেকে বাঁচাতে হলে তোকে এখনই পালাতে হবে। রুহির বুকটা কেঁপে ওঠে। তার আব্বু আবার বললেন, ড্রাইভার তোকে এয়ারপোর্টে নিয়ে যাবে, ওখানে তোর সাকিব ভাইয়া থাকবে, তার সাথে দেশের বাইরে চলে গেলে আর কোনো চিন্তা নাই। তিনি জোর করে হালকা হাসার চেষ্টা করলেন, সব ব্যবস্থা করা আছে। রুহি কান্নার মাঝে এবার আব্বুকে জড়িয়ে ধরে। আমি তোমাদের খুব মিস করব আব্বু। তার কণ্ঠ ভেঙে আসে। রুহির আব্বুর চোখও ভিজে ওঠে, কিন্তু তিনি নিজেকে সামলে রাখেন, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। এদিকে কুটুস হঠাৎ মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি ভিডিও কলে তোমার সাথে কথা বলবো। কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে যায়। রুহির আম্মু চোখ মুছে কুটুসকে কাছে টেনে নেন। হ্যাঁ বাপ বলিস। তারপর রুহির গালে হাত রেখে বলেন, নিজের খেয়াল রাখিস কেমন। রুহি কাঁদতে কাঁদতে মাথা নাড়ে, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যায়। রুহির আব্বু নিজের হাতে দুটো লাগেজ গাড়িতে তুলে দেন। সব কিছু যেন খুব দ্রুত হয়ে যাচ্ছে। গাড়ির দরজা খুলে রুহি একবার পেছনে তাকায়, তার আম্মু কাঁদছেন। কুটুস কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তার আব্বু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন প্রাণপণে। রুহির বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে, সে হাত নাড়িয়ে বিদায় জানায়। তার পরের মুহূর্তে গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে অন্ধকার রাস্তার দিকে বেরিয়ে যায়। আর পেছনে দাঁড়িয়ে থাকা তিনটা মানুষ শুধু তাকিয়ে থাকে, যেন নিজেদের বুকের একটা অংশ দূরে চলে যেতে দেখছে। প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে, গাড়িটা এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে। চারপাশে বড় বড় রাস্তার আলো জ্বলছে, দূরে উড়োজাহাজ ওঠানামার আলো মাঝে মধ্যে চোখে পড়ছে। রুহি জানালার পাশে মুখ ফিরিয়ে বসে আছে। রাতে ঠান্ডা বাতাস এসে বারবার তার চুল উড়িয়ে দিচ্ছে। তার বুকের ভেতর জমে থাকা ভয়টা ধীরে ধীরে একটু একটু করে হালকা হচ্ছিল। ওখানে পৌঁছে গেলে কৃষার তাকে খুঁজে পাবে না, নিজেকে এই কথাটাই বারবার বোঝাচ্ছিল সে। ঠিক তখনই হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষে। রুহি সামনে হেলে পড়ে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। তাড়াতাড়ি হাত দিয়ে সামনের সিটে চেপে ধরে নিজেকে সামলাই। কি হলো, গাড়ি থামালেন কেন? তার কথাটা শেষ হওয়ার আগে চোখ চলে যায় সামনের দিকে, আর পরের মুহূর্তেই তার কণ্ঠ বন্ধ হয়ে যায়। মুখের রং ফ্যাকাশে হয়ে পড়ে। সামনের দৃশ্য দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার হাত পা মুহূর্তের মধ্যে অবশ হয়ে আসে। ড্রাইভারও ভয়ার্ত চোখের সামনে তাকে বিড়বিড় করে বলে, এত লোক এভাবে দাঁড়িয়ে আছে কেন ম্যাডাম? রুহিদের গাড়ির সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে তিনটা কালো গাড়ি। পুরো রাস্তা আটকে রাখা হয়েছে। চারপাশে কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আর মাঝের গাড়িটার বনেটের উপর পায়ের উপর পা তুলে বসে আছে ক্রিস। চোখে কালো সানগ্লাস, গায়ে কালো শার্ট আর কালো প্যান্ট। রাতের আলো আঁধারিতে তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। এমন এক উপস্থিতি যেটা দেখলেই বুকের ভেতর অকারণে ভয় ঢুকে যায়। রুহির গলা শুকিয়ে আসে। সে কাপা হাতে নিজের ফোনটা খুঁজতে শুরু করে। আব্বুকে কল করতে হবে এখনই। কিন্তু তার আগে ক্রিস লাফ দিয়ে গাড়ির উপর থেকে নেমে আসে। তার হাঁটার ভঙ্গিতেই অদ্ভুত আত্মবিশ্বাস। সে সোজা এসে দাঁড়ায় রুহির জানালার পাশে। তারপর এক ঝটকায় দরজা খুলে দেয়। রুহি পিছিয়ে যেতে চাইলেও পারে না। ক্রিস তার হাত চেপে ধরে টেনে নিজের দিকে আনে। আমি জানতাম বাটারফ্লাই, আমার শ্বশুরমশাই একটা চিজ এত সহজে নিজের মেয়েকে দেবে না। সে নিচু হয়ে রুহির চোখের দিকে তাকায়। কিন্তু ওনাকে কে বোঝাবে? উনি যেই খেলা খেলছেন সেই খেলা আমি জন্ম থেকেই খেলতে অভ্যস্ত। কি চান আপনি? রুহি এবার চিৎকার করে ওঠে, কেন আমার পেছনে পড়ে আছেন? ক্রিস একটা উত্তর দেয় না,
বরং হঠাৎ করেই তাকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনে। রুহি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। সে, ছাড়ুন, কি করছেন, কি চাই আপনার? ক্রিস শক্ত করে তার কবজি ধরে টানতে টানতে নিজের গাড়ির দিকে নিয়ে যায়। তোকে চাই। তার গলা নিচু কিন্তু ভয়ঙ্কর ধীর। তোকে পেলেই কাহিনী খতম। সে দরজা খুলে ভেতরে ছুঁড়ে ফেলে রুহিকে। রুহির সঙ্গে সঙ্গে উঠে বসে দূরে সরে যেতে চায়। ঠিক তখনই ক্রিস ঝুঁকে আসে তার দিকে। দাঁত চেপে নিচু গলায় বলে, তুই যদি ভেবে থাকিস তোকে মনে ধরেছে বলে তোর সাথে লুতুপুতু করব, তাহলে সেটা ভুল। তার চোখ ভয়ঙ্করভাবে স্থির হয়ে ওঠে। এই ক্রিস খান ওসব পারে না। সে শুধু পারে নিজের জিনিস ছিনিয়ে নিতে। কথাটা শুনে রুহির চোখ রাগে আর অপমানে ভরে ওঠে। সে চিৎকার করে বলে, আমি কোনো পণ্য নই মিস্টার ক্রিস খান। আমি মানুষ, আপনার গোলাম নই। ক্রিস চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়, তারপর ড্রাইভিং সিটে বসে পড়ে। হাত বাড়িয়ে রুহির সিট বেল্ট লাগিয়ে দিতে যায়। ঠিক তখনই রুহি আরও ক্ষেপে ওঠে। ক্রিসের হাত ঝটকা মেরে সরিয়ে দেয়। ক্রিসের মুখ শক্ত হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, সরি বাটারফ্লাই, এটা আমি করতে চাইছিলাম না, কিন্তু তুমি আমায় বাধ্য করলে। সপাটে একটা চড় পড়ে রুহির গালে। চড়টা এত জোরে ছিল যে রুহির মাথা ভনভন করে ওঠে। ব্যথায় টনটন করে ওঠে গাল, কিন্তু পুরো ব্যথা অনুভব করার আগে সে ঢলে পড়ে ক্রিসের বুকে। ক্রিস নির্বিকার রুহিকে তুলে সে নিজের কোলে বসিয়ে সিট বেল্ট বেঁধে নেয়। কারা বলে যে বউকে চুপ করানো যায় না? এরকম একটা দাবাং মার্কা চড় পড়লে এমনি চুপ হয়ে যাবে। চোখ খুলতেই চারপাশটা ঝাপসা লাগে রুহির। মাথাটা ভারী হয়ে আছে, যেন অনেকক্ষণ ঘুমিয়েছিল, অথচ শরীরে কোনো বিশ্রামের অনুভূতি নেই। সে চোখ বন্ধ করে আবার ধীরে ধীরে খোলে। কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে সে কোথায় আছে। অগোছালো একটা রুম, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু জিনিস পড়ে আছে। টেবিলের উপর অর্ধেক খাওয়া কফি মগ আর কিছু পোড়া সিগারেট। আর সে শুয়ে আছে সেই রুমের নরম বিছানায়। হঠাৎ করে রুহির বুক ধক করে ওঠে। সে চিনতে পারে জায়গাটা। এই রুমটাতেই ক্রিস তাকে জোর করে বিয়ে করেছিল। মুহূর্তের মধ্যেই তার শরীর ঠান্ডা হয়ে আসে। রুহি তড়িঘড়ি করে উঠে বসে, চারপাশে তাকায়। না, রুমে কেউ নেই। সে দ্রুত বিছানা থেকে নেমে পড়ে, খালি পায়ে প্রায় দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দেয়, কিন্তু হাত দিতেই দরজাটা খুলে যায়। রুহি এক সেকেন্ডও নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। তার নিঃশ্বাস দ্রুত চলছে। পালাতে হবে এখনই। সে তাড়াতাড়ি সিঁড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার পা থেমে যায়। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠছে ক্রিস। কালো শার্টের স্লিভস গোটানো, এক হাতে ফোন, অন্য হাত পকেটে, মুখে সেই পরিচিত বাঁকা হাসি। রুহির বুক কেঁপে ওঠে। ভয়ে সে তাড়াতাড়ি পাশের একটা রুমে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই পাগলের মতো চারিদিকে তাকাতে থাকে, কোথায় লুকাবে। হঠাৎ তার চোখে পড়ে বড় একটা টেবিল সামনে। এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। নিজের মুখ নিজেই চেপে ধরে যাতে নিঃশ্বাসের শব্দ বাইরে না যায়। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর দরজা খোলার শব্দ। ক্রিস ঢুকেছে। রুহির বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে তার মনে হচ্ছিল পুরো রুম শুনতে পাচ্ছে। ক্রিস রুমের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকায়, তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, এটা ঠিক না বাটারফ্লাই। সে কয়েক কদম এগিয়ে আসে। বর্ষেরে শ্বশুরমশাইয়ের রুমে ইন্টারেস্ট, ভেরি ব্যাড। রুহি আরও শক্ত করে নিজের মুখ চেপে ধরে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কিন্তু পরের মুহূর্তে ক্রিস হঠাৎ নিচু হয়ে বসে পড়ে, আর টেবিলের নিচে সরাসরি চোখে চোখ পড়ে যায় দুজনার। রুহির চোখ আতঙ্কে বড় হয়ে যায়। সে যেন কল্পনাও করেনি ক্রিস এত দ্রুত তাকে খুঁজে ফেলবে। ক্রিস কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, তারপর নিচু গলায় বলে, বেরিয়ে আসো বাটারফ্লাই। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে। কাম। রুহি ভয়ে কাঁপতে কাঁপতে একটু সরে আসে। ঠিক তখনই তার চোখে পড়ে টেবিলের ওপর পড়ে থাকা একটা পিস্তল। তার চোখে মুহূর্তে আতঙ্কের সাথে সাহসও জেগে ওঠে। সে দ্রুত হাত বাড়িয়ে পিস্তলটা তুলে নেয়, তারপর কাপা হাতে তাক করে কিসের দিকে। ক্রিস ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর হঠাৎ হেসে ফেলে। আমি জানতাম তুমি লেদা ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। কিন্তু তুমি যে মাছ বেছে খেয়েও নিবে এটা জানতাম না। রুহির হাত অনবরত কাঁপছে। পিস্তলটা ঠিকমতো স্টেডি রাখতে পারছে না সে। দূরে সরে যান, নয়তো আমি গুলি করে দেব। তার কণ্ঠ কাঁপছিল ভয় আর উত্তেজনায়। ক্রিস একটু থামে না, বরং আরও কাছে এসে বলে, আগে মৃগী রোগীর মতো কাঁপা বন্ধ করো লেদু সোনা। তার চোখ নিচের দিকে নেমে যায়, তারপর ফিসফিস করে বলে, নইলে গুলিটা আমার মেইন পয়েন্টে লাগবে, তোমার ফিউচার অন্ধকার হবে।
কথাটা শুনে রুহি লজ্জার রাগে কেঁপে ওঠে। সে পিস্তলটা আরো শক্ত করে ধরে ধীরে ধীরে দরজার দিকে সরতে থাকে। কাছে আসবেন না, সে কাপা গলায় বলে। আমি সত্যি গুলি করে দেব। ক্রিস এবার মুহূর্তের মধ্যে বড় বড় পা ফেলে তার সামনে চলে আসে। রুহি টিগার চাপার আগেই ক্রিস তার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নেয়। পিস্তলটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে যায়। ক্রিস তার কানের কাছে মুখ এনে নিচু গলায় বলে, পিস্তলে গুলি নাই বেবি। তার গরম নিঃশ্বাসে রুহির শরীর কেঁপে ওঠে। ক্রিস ঠোঁটের কোণে হাসি টেনে আরো কাছে ঝুঁকে আসে। চলো এবার বাসরটা করি, তারপর আবার চোর পুলিশ খেলবো। রুহি স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ালো। ক্রিসের কিনে আনা হালকা রঙের টপ আর প্লাজোটি পরে তাকে যেন অদ্ভুত সুন্দর লাগছিল। ভেজা চুলের ডগা বেয়ে টুপটুপ করে পানি পড়ছে, আর সে ধীরে ধীরে তোয়ালে দিয়ে চুল মুছছিল। কিছুক্ষণ পর তার দৃষ্টি নিজের প্রতিবিম্বে গিয়ে আটকে রইল। পোশাকটি তার গায়ে এত নিখুঁতভাবে মানিয়েছে যে রুহি নিজেরই বিস্ময় লাগলো। লোকটা তার মাপ এত নিখুঁতভাবে জানলো কিভাবে? প্রশ্নটি মনে জাগতেই হঠাৎ কিছুক্ষণ আগের মুহূর্তটি তার চোখের সামনে ভেসে উঠল। ক্রিস যেভাবে হঠাৎ তাকে নিজের কাছে টেনে নিয়েছিল, তার ধীরবাহুর বাঁধন, তার চোখের সেই তীব্র দৃষ্টি, সব মনে পড়তেই রুহির শরীর শিউরে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠল ভয়ে। সে দ্রুত চোখ নামিয়ে নিল। ভাগ্যিস তখন উনি শরীফুল সাহেব চলে এসেছিলেন। মনে মনে ফিসফিস করে বলল সে। নইলে কি হতো সেটি আর কল্পনাও করতে পারল না। ভয়ে তার পুরো শরীর ঠান্ডা হয়ে এলো। ধীরে ধীরে হেঁটে গিয়ে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে বসে পড়ল রুহি। দুহাত দিয়ে হাঁটু জড়িয়ে চুপচাপ বসে রইল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কারো সিটি বাজানোর শব্দ। পরের মুহূর্তে দরজাটি খুলে ঘরে প্রবেশ করলো ক্রিস। ভেতরে ঢুকেই সে জোরে দরজাটি বন্ধ করে দিল। শব্দটিতে রুহি কেঁপে উঠল। ভয়ে আরো গুটিয়ে নিল নিজেকে। ক্রিস ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে অদ্ভুত এক দুষ্টুমি। রুহির বুকের ধুকপুকানি আবার বেড়ে গেল। ক্রিস কোনো কথা না বলে নিজের শার্টের বোতাম খুলতে শুরু করলো। রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পরক্ষণেই সে লজ্জায় চোখ বন্ধ করে নিল। ক্রিস শার্ট খুলে একপাশে ছুঁড়ে ফেলল। তার ভেজা চুল থেকে এখনো ছোট ছোট পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। তারপর গিয়ে এসির তাপমাত্রা আরও বাড়িয়ে দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ভ্রু কুঁচকে রুহির দিকে তাকিয়ে বলল, তোমার গরম লাগছে না বাটারফ্লাই? আমার তো ভীষণ গরম লাগছে, তাই শার্ট খুলে ফেললাম। এরপর একটু উঠে বসে ধীরে ধীরে রুহির দিকে ঝুঁকে এলো সে। তুমিও খুলে ফেলো টপটা। কথাটি শুনে রুহির মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। লজ্জায় যেন কান পর্যন্ত রক্তিম হয়ে গেল। সে মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আপনি ছেলে, আমি মেয়ে, আমি এটা করতে পারবো না। ক্রিস কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর দুহাত বিছানায় ভর দিয়ে ধীরে ধীরে ঝুঁকে পড়ল রুহির ওপর। রুহির নিঃশ্বাস আটকে এলো। এত কাছে চলে এসেছে ক্রিস যে তার শরীরের উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছিল সে। ক্রিস নিচু গলায় বলে, কেন পারবে না? তার দৃষ্টি ধীরে ধীরে নেমে এলো রুহির পোশাকের দিকে। তোমার অতিরিক্ত কি আছে লুকানোর, দেখাও। কথাটা শুনে রুহির ভেতরে জমে থাকা লজ্জা আর রাগ একসাথে বিস্ফোরিত হলো। সে হঠাৎ দুহাতে ক্রিসকে জোরে ধাক্কা দিল। ক্রিস হয়তো এমনটা আশা করেনি। ভারসাম্য হারিয়ে সোজা পড়ল রুহির ওপর। মুহূর্তেই দুজনের শরীর একসাথে ধাক্কা খেল। দুজনই কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। রুহির বুক দ্রুত ওঠানামা করছে। তার হাত দুটো এখনো ক্রিসের বুকে আটকে আছে। আর ক্রিস সে একদৃষ্টিতে তাকিয়ে আছে রুহির মুখের দিকে। দুজনের নিঃশ্বাস এসে একে অপরের মুখে এসে লাগছে। রুহি ভয়ে ও লজ্জায় চোখ বন্ধ করে নিল। কিন্তু চোখ বন্ধ করেও সে অনুভব করতে পারছিল ক্রিস এখনো নিবিড়ভাবে তাকিয়ে আছে তার দিকে। ক্রিস আরও একটু ঝুঁকে এলো। তার মুখ এতটাই কাছে যে রুহি স্পষ্ট অনুভব করতে পারছিল তার উষ্ণ নিঃশ্বাস নিজের গালে এসে লাগছে। সে ধীরে ধীরে রুহির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ড্রেসের ফিটিং হয়েছে বাটারফ্লাই? রুহি চোখ বন্ধ রেখে কাঁপা কাঁপা মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক হয়েছে। তার গলায় লজ্জা আর অস্বস্তি মিশেছিল। ক্রিসের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে আরও নিচু গলায় বলল, দেখেছ, তোমার শরীর স্পর্শ না করেও তোমার প্রতিটি বাঁক, প্রতিটি মাপ আমার জানা হয়ে গেছে। কথাটা শুনে রুহি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। লজ্জায় তার মুখ লাল হয়ে উঠল। সে আস্তে করে বলল, সরে যান প্লিজ। ক্রিস যেন তার কথাই শুনল না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে রুহির মুখের ওপর ছড়িয়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিল। তার আঙুলের স্পর্শে রুহির শরীর আবার কেঁপে উঠল। চোখ খোলো, তাকাও আমার দিকে। রুহি ধীরে ধীরে চোখ খুলল। পিটপিট করে তাকালো ক্রিসের দিকে।
দুজনের চোখ এক মুহূর্তে আটকে গেল একে অপরের মধ্যে। ক্রিস আঙুল দিয়ে স্লাইড করে রুহির কপাল থেকে গাল পর্যন্ত। তার স্পর্শে অদ্ভুত এক শীতলতা ছিল, অথচ সেই শীতলতার ভেতরেই লুকিয়েছিল দখলদারির তীব্রতা। সে শান্ত গলায় বলল, তুমি এখন আমার বউ, মিসেস খান হয়ে গেছো বাটারফ্লাই, এটা সবসময় মাথায় রাখবা। তার দৃষ্টি আরো গভীর হয়ে উঠল। রুহির বুকটা ধক করে উঠল। তোমার আব্বু আম্মুর সাথে আমি কথা বলে নেব, আপাতত তুমি ওদের কাছে যাবে না। রুহি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কৃষ নিজের আঙুল চেপে ধরল রুহির ঠোঁটে। হুশ। তার কণ্ঠ নিচু অথচ ধীর। আমি বেশি কথা পছন্দ করি না। সে আরো একটু ঝুঁকে এলো। আমার কথা মন দিয়ে শোনো, আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে পছন্দ করি না। রুহির গলা শুকিয়ে এলো। সে ভয়ে কিছু বলতে পারল না, শুধু আস্তে করে মাথা নাড়ল। কাল থেকে কলেজে যাবে, কিন্তু আমার সাথে যাবে, আমার সাথেই ফিরবে। তার চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। অন্য কোনো ছেলের দিকে ভুলেও তাকাবা না, কথা বলা বন্ধ। রুহির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ক্রিস খুব শান্ত স্বরে বলে, তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি, শুধু আমার, বুঝেছ? তার কণ্ঠে এমন এক দখলদারির অনুভূতি ছিল, যেটা শুনে রুহির ভয় আরও বেড়ে গেল। ক্রিস কিছুক্ষণ চুপ থেকে আবার নিচু গলায় বলল, আর যদি কোনো রকম ভুল কিছু হয়। সে ধীরে ধীরে রুহির থুতনি তুলে ধরে, তাহলে তোমাকে আর সময় দেব না। হাত পায়ে শিকল বেঁধেই হোক কৃষ খান বাসর করবে। কথাটা শুনে রুহির পুরো শরীর ঠান্ডা হয়ে এলো। তার চোখ ভিজে উঠল আতঙ্কে, কিন্তু সে কোনো কথা বলতে পারল না, শুধু কাঁপতে কাঁপতে আবার মাথা নাড়ল। কৃষ ধীরে ধীরে পাশ ফিরে শুয়ে পড়ল। তারপর মাথার নিচে এক হাত রেখে ভ্রু কুঁচকে রুহির দিকে তাকালো। আমার মাথাটা টিপে দাও, ভীষণ যন্ত্রণা করছে। রুহি বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে রইল। লোকটা এমনভাবে কথা বলে যেন আদেশ করা তার জন্মগত অধিকার। মনে মনে কৃষকে হাজারটা গালি দিল সে। অসভ্য, জোর করে বিয়ে করেছে, আবার হুকুমও করছে, কিন্তু মুখে কিছু বলার সাহস হলো না। ধীরে ধীরে সোজা হয়ে বসতে কৃষ কোনো রকম পূর্বাভাস ছাড়াই মাথাটা এনে রাখলো রুহির কোলের ওপর। পরক্ষণে মুখ গুজে দিল তার উদরে। রুহির পুরো শরীর কেঁপে উঠল। তার নিঃশ্বাস যেন মুহূর্তে আটকে গেল। কৃষের গরম নিঃশ্বাস কাপড় ভেদ করে এসে লাগছিল তার শরীরে। সে উষ্ণ স্পর্শে রুহির আঙুল পর্যন্ত কেঁপে উঠছিল। কি কি করছেন? ভয় আর অস্তিত্বে কাপা গলায় বলে উঠল সে। বালিশে মাথা রাখুন প্লিজ। কৃষ চোখ বন্ধ রেখে মৃদু হেসে ফেলল। তারপর অত্যন্ত নিচু গলায় ফিসফিস করে বলল, আমার বউয়ের কোলে শুয়েছি, তোমার সমস্যা কি? কথাটা শুনে রুহির মুখ গরম হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো। বিরক্ত হয়ে জোরে জোরে কৃষের চুল টানতে শুরু করলো। কৃষ চোখ বন্ধ রেখে হেসে উঠল। মাথাটা আর একটু গুজে দিল তার কোলের কাছে। তার মুখে তখন অদ্ভুত প্রশান্তি, যেন বহুদিন পর সে নিজের সবচেয়ে প্রিয় আশ্রয় খুঁজে পেয়েছে। সকালের আলো ধীরে ধীরে পুরো ঘরটাকে আলোকিত করে তুলছিল। পর্দাগুলো বাতাসে হালকা দুলছে, বাইরে থেকে ভেসে আসছে পাখির ডাক। কৃষ ধীরে ধীরে চোখ খোলে। ঘুম ভাঙতেই স্বভাববশত পাশে হাত বাড়িয়ে রুহিকে খুঁজল সে, কিন্তু বিছানার পাশটা ফাঁকা। মুহূর্তেই তার কপাল কুঁচকে গেল। সে দ্রুত উঠে বসলো। আবার পালালো নাকি? বিরক্ত গলায় বিড়বিড় করে উঠল কৃষ। এক মুহূর্তেই তার ঘুম উধাও হয়ে গেল। মাথার ভেতর যেন রাগ দপদপ করে জ্বলে উঠল। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজার দিকে এগোতেই হঠাৎ বেলকনির দিক থেকে কোকোর ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। তার সাথে মিশেছিল এক মেয়েলি হাসি, নরম প্রাণখোলা হাসি। কৃষ থেমে গেল। ভ্রুকুচকে ধীরে ধীরে বেলকনির দিকে এগিয়ে গেল সে। আর পরের দৃশ্যটা দেখেই কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। রুহি দাঁড়িয়ে আছে, আর তার কোলে কোকো। সকালের হাওয়ায় রুহির খোলা চুলগুলো উড়ছে। মুখে কোনো ভয় নেই এই মুহূর্তে, বরং শিশুর মতো হাসছে সে। কোকোর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে রুহি, আর কোকো আনন্দে ঘেউ ঘেউ করে সাড়া দিচ্ছে। মাঝে মাঝে দুই পা তুলে রুহির গায়ে উঠে পড়ছে। রুহি হেসে গড়িয়ে পড়ছে তার দুষ্টুমি দেখে। কৃষ নিঃশব্দে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখতে লাগলো। তার চোখে ধীরে ধীরে অদ্ভুত এক মুগ্ধতা নেমে এলো। এই বাড়িতে কৃষের অসংখ্য বন্ধু এসেছে, কত মানুষ কোকোর সাথে মিশতে চেয়েছে, কিন্তু কোকো কখনো কৃষ ছাড়া আর কারো কাছেও যায়নি। এই প্রথমবার সে নিজে থেকে কারো কাছে গিয়ে এত আদর নিচ্ছে। রুহি হঠাৎ কোকোর গালে চুমু খেলো। কোকো আদরের ভঙ্গিতে নিজের মুখ ঘষে দিল রুহির গলায়। দৃশ্যটা দেখে কৃষের ভেতরটা অদ্ভুতভাবে জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালা আমার মতোই হয়েছে।
তারপর বড় বড় পা ফেলে সামনে এগিয়ে গেল। রুহি কিছু বুঝে ওঠার আগেই ক্রিস কোকোকে এক ঝটকায় তার কোল থেকে ছিনিয়ে নিল। এই, রুহি অবাক হয়ে তাকালো। ক্রিস কোনো কথা না বলে কোকোকে নিয়ে গিয়ে রুমের বাইরে নামিয়ে দিল। কোকো হতভম্ব হয়ে কয়েকবার ঘেউ ঘেউ করলো। তারপর ক্রিস দরজাটা বন্ধ করে আবার ধীরে ধীরে রুহির সামনে এসে দাঁড়ালো। রুহি বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। লোকটার আচরণ তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ক্রিস কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল রুহির মুখের দিকে। তারপর আচমকা হাত বাড়িয়ে রুহিকে টেনে নিল নিজের কাছে। রুহির বুক ধক করে উঠল। ক্রিস নিচু হয়ে তার ঠোঁটে আলতো একটা চুমু এঁকে দিল, তারপর গলায়। আর কোনোদিন সে ধীরে ধীরে রুহির চিবুক তুলে ধরল। আমি ছাড়া কাউকে এভাবে আদর করবা না। তার চোখে তখন শিশুসুলভ হিংসেটা স্পষ্ট। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ক্রিস যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলল, যাও রেডি হও, কলেজ যাব।